RFL সাবমার্সিবল পাম্প। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, যেটি বলছেন আমার আলোচকরা যে বাংলাদেশের অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে বিপর্যয় দেখা দিয়েছে এবং আনিসুল হক যেটি বললেন যে জিডিপি যদি 5% হয় তাহলে এই অর্থনীতি ক্রেন দিয়ে টেনে তোলা যাবে না। আমি যদি একটু এই বিপর্যয়ের মূল কারণের দিকে যাই, এই সন্ত্রাস, সহিংসতা, নাশকতা বা সামনে নির্বাচন, আনিসুল হক আপনারা গত পরশু নাগরিক সমাজের পক্ষ থেকে বলেছিলেন যে এই নির্বাচন বন্ধ হলে আসলে নির্বাচন বাতিল করার কথা বলেছেন। নাগরিক সমাজের সবাইকে আপনারা মনে করেন যে আসলে এই নির্বাচন বাতিল হলে দেশের স্থিতিশীলতা ফিরে আসবে? প্রথমত বলি যে আমাকে দাওয়াত করা হয়েছিল, 4টি সংগঠন এটা করেছেন, যে সিপিডি, তারপরে আইন সালিসি কেন্দ্র, আমাদের কি বলে সুজন, টিআইবি, এরা মিলে আমাদের অনেককে দাওয়াত করেছিল। আমি সুশীল সমাজে পড়ি না, বুদ্ধিজীবীদের মধ্যে পড়ি না, তবু ট্রেডের সঙ্গে আছি বলে হয়তো দাওয়াত পেয়েছিলাম। আমি পুরো সময়টা থাকিনি। আমি আমাদের আরেকটি মিটিং ছিল এমপ্লয়ার্স ফেডারেশনে, ঘণ্টাখানেক ছিলাম। ওই ঘণ্টাখানেকের মধ্যে আমি যা শুনেছি, আমি শুনেছি যে আমরা আমাদের মতো করে বলেছি, প্রত্যেকেই প্রত্যেকের মতো করে তার মত দিয়েছেন এবং সেজন্যই কিন্তু ওই সমাবেশটি ছিল। আমি শুনেছি যতক্ষণ ছিলাম ব্যারিস্টার রফিকুল হক সাহেব বলছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ইলেকশন কি ক্যান্সেল করা যায় কিনা। উনি তখন বলেছিলেন যে না, ইলেকশন ক্যান্সেল করা সাংবিধানিক না, যেটা করা যেতে পারে সেটা চাইলে এটাকে ডেফার করা যেতে পারে। এই চাইলের মানে কিন্তু অনেক কিছু। সুতরাং কিভাবে শেষে এটা শেষ হয়েছে এটা বোধহয় আমার পক্ষে বলা মুশকিল, কারণ আমি শেষ পর্যন্ত ছিলাম না। আর আমরা মনে করি, আপনি আমাকে বলছিলেন যে কোথায় যেতে, মানে কোথায় যাচ্ছি আমরা বিশ্বাস করি, মনে করি যে কোথায় যাওয়া উচিত সেটা আমরা জানি। আমি একটি সংখ্যার কথা বলে আমার পরিসমাপ্তি টানবো সামিয়া। আমি সবচেয়ে বেশি শঙ্কিত আজকে যে আমরা আমাদের যে বাজেট করেছি, যার রিকভারি বেশিরভাগ হয় রেভিনিউ কালেকশন থেকে, $2,22,000 কোটি টাকার এই বাজেটের মধ্যে 1,67,000 কোটি টাকা রেভিনিউ কালেকশন এবং এনবিআর থেকে 1,37,000 কোটি টাকা। সেই রেভিনিউ কালেকশন প্রতি মাসে অ্যাভারেজ 2% করে কম হচ্ছে। অলরেডি 6 থেকে 7,000 কোটি টাকা কম হয়েছে। যদি এটা আজকে কম হয়, তার আলটিমেট পরিণতি কিন্তু এই অর্থনীতি আবার বিপর্যয়ে পড়বে। কারণ এটা কম হলে গভর্নমেন্ট অলরেডি ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য 25,000 কোটি টাকা বড় করার জন্য তার নিজস্ব বাজেটের মধ্যে আছে। তারপরে এই ফান্ডিংটা যদি কম হয়, গভর্নমেন্টকে বরোইং এর জন্য যেতে হবে। গভর্নমেন্ট বড় করবে 8 থেকে 9%। ব্যাংকের কাছে আজকে 80,000 কোটি টাকা পড়ে আছে। ব্যাংক লিকুইডেটেড হয়ে গেল, আমি সারপ্রাইজ হব না, কারণ ওই 80,000 কোটি টাকা, 81,000 কোটি টাকার জন্য আমাদেরকে, আপনাদেরকে যারা ফিক্সড ডিপোজিট রেখেছে তাদেরকে ইন্টারেস্ট দিতে হয়, কিন্তু ব্যাংক এটা ইনভেস্ট করতে পারছে না। আমি আপনাকে বলছি এর প্রেক্ষিতে যেটা দাঁড়াবে সেটা ব্যাংকের থেকে আবার লোন নিতে হবে, লোন ইন্টারেস্ট বাড়বে, আলটিমেটলি আবার কনজিউমারের জন্য বা ইনভেস্টরের জন্য কোনো টাকা থাকবে না। অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, আমি আপনার মন্তব্য শুনতে চাচ্ছি, যেটি আনিসুল হক বলছেন। আসলে আমি একটু সরাসরি বলি, আমি মনে করি যে বিএনপিকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন, সেটা একবার হোক আর দুবার হোক, সেটা গ্রহণযোগ্য হবে না। অতএব যে আমাদের সুশীল সমাজকে যতই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালমন্দ করুন, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে এই নাগরিক সমাজকে অসাংবিধানিক সরকার চাইছেন কিনা। প্রফেসর আনিসুজ্জামান, প্রফেসর রহমান সুবহান, এরা সবাই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী। তারা যে কথাটা বলেছেন সেটা আরো গুরুত্বের সাথে তাকে নিতে হবে। আমি নিজেও আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী, কিন্তু যে একতরফা নির্বাচনের মাধ্যমে সংঘাতকে আরো দীর্ঘায়িত করা হবে, দে আর বাইং টাইম, তারা আরেকটু তাদের শাসনকে দীর্ঘায়িত করছেন, কিন্তু সংকটের সুরাহা এতে হবে না। অতএব এখানে সমঝোতার পথে যেতে হবে এবং বিএনপি, আওয়ামী লীগ একটা অবাধ নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণকে একটা চয়েস দিতে হবে যে তারা কাকে চাচ্ছেন। কেউ যদি হেরে যেতে না চান তাহলে সেটা কখনোই গণতন্ত্র হতে পারে না। গণতন্ত্রে কেউ হারবেন, কেউ জিতবেন। যদি ভালো কাজ করে তাহলে জনগণ আওয়ামী লীগকে আবার পুনর্নির্বাচিত করতে পারে।
ওই 5টা সিটি কর্পোরেশনের নির্বাচনে কি হয়েছে সে ভয়ে সবকিছু উল্টে পাল্টে ফেলা সেটা উচিত হচ্ছে না। আমি মনে করি যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে যেতে হবে, এবং ব্যারিস্টার রফিকুল হক যে কথাটা বলেছেন যে সংসদ ভেঙে দিলে সংসদের মাধ্যমেই আমরা একটা সমঝোতার মাধ্যমে একটা নির্বাচন করতে পারি, এটা দশমও হতে পারে, এটা একাদশের জন্য যাওয়ার কোনো কারণ দেখি না আমরা। আমরা আমাদের ব্যবসায়ীদের ভয়টা হলো ধারণা আছে এখানে একটা সমঝোতার মাধ্যমে অবাধ নির্বাচনের দিকে যেতেই হবে। আমি ইকো করছি ওনাকে, আমাদের ভয়টা হলো জানুয়ারি মাসেই কিন্তু নতুন সরকার গঠন হলেই এটা কিন্তু সমাধান হয়ে যাবে না। এটা যদি এভাবেই চলতে থাকে, যেটা হয়তো আজকে জোর কম কালকে জোর বেশি, যদি এর সমাধানে যদি আমরা না যাই তাহলে এইটাকে কিন্তু আমরা অনেক টেনে নিয়ে যাব। আমি বলতে চাই যে রাজনীতিবিদরা তাকিয়ে আছেন কিন্তু দেখছেন না, জানেন কিন্তু বলছেন না, যা বিশ্বাস করেন তা করছেন না। স্বাধীনতার বিরোধীরাই আজকে স্বাধীন হয়ে গেছে, এবং আমরা এই 16 কোটি মানুষ আজকে কিন্তু আমাদের স্বাধীন দেশে অবরুদ্ধ অবস্থায় আছে। ধন্যবাদ। আমি একটু ডক্টর আহসান এইচ মনসুর কাছে যেতে যাচ্ছি। ডক্টর আহসান এইচ মনসুর, আপনি কি বলবেন, আসলে করণীয়টা কি? না, আমি ওনাদের সাথে একাত্মতা ঘোষণা করে এটুকুই শুধু বলবো যে বর্তমানে আমাদের দুটো ইস্যু আছে। একটা হচ্ছে বিচার, আমাদের যারা যুদ্ধাপরাধীদের বিচার, এবং 2 নম্বর হচ্ছে যে আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার। আমি এটাকে জোর দিচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধার, কারণ আমি মনে করি যে এই ইলেকশন যদি হয় এটার মাধ্যমে আমরা গণতন্ত্রকে হারাবো, কিন্তু আমরা সেটা চাই না। 71-এর সবচেয়ে বড় অর্জন ছিল পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার অর্জন, সেটাকে হারিয়ে কিন্তু আমরা ওই বিচারের দিকে তাকিয়ে এবং দুটোকে মিক্স করলে কিন্তু আমরা আমাদের ভয়ানক ক্ষতি করব। আমি মনে করি আমাদের শিক্ষা নেওয়া উচিত সাউথ আফ্রিকা থেকে, নেলসন ম্যান্ডেলার কাছ থেকে, কিভাবে একটা জাতি এত নিষ্পীড়িত হয়েও তারা তাদের সাদা ভাইদেরকে তাদের দেশে থাকার এবং সমমর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করে রেখেল। কারণ দেশের স্বার্থে, তারা নিজের স্বার্থে করে নাই, তারা কালোদের স্বার্থে করে নাই। সাউথ আফ্রিকা ওয়াজ অ্যাবাভ দ্য ইন্টারেস্ট অফ দ্য ব্ল্যাক, সাউথ আফ্রিকা ওয়াজ অ্যাবাভ দ্য সেন্টিমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। আমাদেরকে আমাদের সমাজকে একীভূত করতে হবে, দ্বিধাখণ্ডিত নয়। আমি একটু দ্বিমত পোষণ করছি। জি বলুন। কারণ জামাত শিবির কখনোই বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়ে তাদের 71-এর এই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেনি, অতএব ক্ষমা প্রার্থনা তাদেরকে করতেই হবে। আমি সেটা কথা বলছি না, বিচার শুরু হয়েছে সেই বিচার চালিয়ে যেতে হবে। আমি যেটা বলছি, দুটো ইস্যুকে আলাদা করে ফেলতে হবে। এইটাই আলাদা করে ফেলতে হবে। যদি আমরা আলাদা করতে না পারি তাহলে কিন্তু সেই বেনিফিটটা তারা যেটা চাচ্ছে সেটা পেয়ে যাবে। আমরা বলতে চাই যে আমরা প্রেতাত্মা নিয়ে রাজনীতি করা যাবে না। আমরা অসাংবিধানিক কোনো কিছু চাই না, এটা যেমনি সত্য আমরা তেমনি ভাবে চাই যে ঝগড়া করে এটাকে লম্বা করে বছরের পর বছর টানলে আপনাদের কি হবে আমরা জানি রাজনীতিবিদরা, কিন্তু আমরা সাধারণ মানুষ মরে যাব। সেই জায়গাটিতে আমরা যাব না। আমরা চাই আপনারা সমঝোতা করুন, এবং সমঝোতাই বাঁচার একমাত্র উপায়, এবং দ্রুত। তা না হলে পরে আমাদের সমূহ ক্ষতির সম্ভাবনা, এবং আমাদের গণতন্ত্র এবং আমাদের দেশ থাকবে না যেভাবে আমরা চাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে 71 সংযোগে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি।